ওই ভূত টুত, অশরীরী আত্মা, এসব আমি মানি না। আর সত্যিই যদি সেটাই কারণ মনে করেন, তাতে আমার অসুবিধে নেই। তবে মুশকিল কি জানেন, আমার কাজের লোকজনরাও থাকবে তো। ওরা এসব আবার আজগুবি ব্যাপারে খুব বিশ্বাস করে, একটুতে ভয় পেয়ে যায়। তাই এটা ঠিক কোন ধরনের হানাবাড়ি সে যদি একটু খোলসা করে বলে দেন, তাহলে আবার খুব সুবিধে হয়। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। আগাথা ক্রিস্টি অবলম্বনে আলো, পাঠ চন্দন সেন। বাড়িটা খুবই পুরনো, তাতে কোনো সন্দেহ নেই। পুরো তল্লাটটাই পুরনো। অনেক বড় বড় পুরনো অট্টালিকা রয়েছে এখানে। একটা ক্যাথিড্রালও রয়েছে, সেটাই এখানকার আকর্ষণ। তবে ১৯ নম্বর বাড়িটা সব থেকে বড়, সব থেকে পুরনো, পুরুষতান্ত্রিক আভিজাত্যে মোড়া এই অট্টালিকা। সকলের চাইতে উদ্ধত, বেশি ধূসর, খুব নিঝুম, গা ছমছম করা একটা ভাব। সবকটা বাড়ির মাথা ছাড়িয়ে একলা দাঁড়িয়ে। অনেক দিন হলো এই বাড়িতে কেউ এসেছে বা থেকেছে দেখে মনে হয় না। এই এলাকা ছাড়া অন্য কোথাও এমন একটা বাড়ি থাকলে বহুদিন আগেই তাকে হানাবাড়ি বলে দেগে দেওয়া হতো। তবে হানাবাড়ি কথাটা নিয়ে এই অঞ্চলের অভিজাত মানুষজন রীতিমতো উন্নাসিক ছিলেন। এরকম কথা উচ্চারিত হলে ওদের মানে লাগত। তাই এরকম এক তকমা বাড়িটার গায়ে লাগিয়ে দেওয়া হবে, এ কথা কল্পনারও বাইরে। বড়জোর ১৯ নম্বরকে সাবেক কিন্তু বর্তমানে লুপ্ত কোনো উচ্চ বংশের ঐতিহাসিক বাসস্থান হিসেবে দাখিল করা যেতে পারে। কিন্তু হানাবাড়ি তকমা লাগিয়ে দেওয়ার সাহস কেউ কখনো দেখাননি। তবে অনেক বছর হলো বাড়িটা যে কারো পদস্পর্শে ধন্য হয়নি সে বেশ বোঝা যায়। একটা ফলকে বড় বড় করে বাড়ির গেটেই ঘোষণা করে দেওয়া আছে, এই বসত বাড়িটি কেহ ভাড়ায় লইতে চাইলে কিংবা ক্রয় করিতে চাহিলে নিম্নোক্ত দালালের সহিত যোগাযোগ করিতে পারেন। মিসেস রায় সেই দালালের সঙ্গে যোগাযোগ করলেন। ভদ্রলোক মিসেস রায়কে নিয়ে বাড়ি দেখাতে একদিন চলেও এলেন। ভদ্রলোক বাচাল প্রকৃতির, তার উপর বাড়িটাকে নিজের ঘাড় থেকে নামিয়ে দেওয়ার ব্যাপারে বেশ তৎপর হয়ে পড়েছিলেন। গাড়ি করে ভদ্রমহিলাকে নিয়ে আসতে আসতে এবং চাবি খুলে বাড়িটা ঘুরিয়ে দেখাতে দেখাতে প্রচুর প্রশংসাও করলেন বাড়িটার। সব ভালো করে ঘুরে ফিরে দেখার পর মিসেস রায়েরও বেশ পছন্দ হয়ে গেল বাড়িটা। কতদিন ধরে বাড়িটা খালি পড়ে রয়েছে? মিসেস রায় জিজ্ঞাসা করলেন। ভদ্রলোক এক টানা বকবক করে যাচ্ছিলেন। ওর প্রশ্নে সেটা থামাতে হলো। ভদ্রলোকের নাম মোহন দাস, দাস অ্যান্ড দত্তর একজন অংশীদার। ভদ্রলোককে একটু বিভ্রান্ত দেখালো যেন। এই ধরুন তা বেশ কিছুদিন হলো বাড়িটা পড়ে আছে। মোহন দাস একটু কিন্তু কিন্তু করে বললেন। আমারও সেই রকমই লাগছে, মিসেস রায় দৃঢ় গলায় বললেন। হলঘরটা বড়, কিন্তু আলোটা বেশ কম আর বেশ ছমছমে ঠান্ডা। কল্পনাবিলাসী কোনো মহিলা হলে শিউরে উঠতেন, তবে এই ভদ্রমহিলা রীতিমতো বাস্তব বুদ্ধি ধরেন। বেশ দীর্ঘদেহী, মাথায় বাদামি কেশ রাশি, তবে বেশ কিছু সাদা চুলও দেখা যাচ্ছে। চোখ দুটো নীল আর শীতল। পাতাল ঘর থেকে শুরু করে চিলেকোঠা পর্যন্ত সব জায়গায় ভালো করে দেখে নিলেন তিনি। দেখতে দেখতে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করে সবকিছুই প্রায় খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিলেন। তারপর বারান্দায় ঘেরা সামনের ঘরে ফিরে এসে মোহন দাসকে স্থিরভাবে জিজ্ঞাসা করলেন, তা বাড়িটার গন্ডগোলটা ঠিক কোথায়? মোহন দাস রীতিমতো চমকে উঠলেন। তা অবশ্য আসবাবপত্র প্রায় কিছুই নেই, ঘরগুলোতে আলো একটু কম,
মিনমিন করে বললেন, যত সব আজগুবি কথাবার্তা। মিসেস রায় বললেন, এরকম পেল্লায় একটা বাড়ি, আর ভাড়া এত কম, প্রায় জলের দরেই তো ভাড়া দিচ্ছেন। এর কারণ তো কিছু একটা থাকবেই। হানা বাড়ি টাড়ি নয় তো? মোহনদাস কথাটা শুনে আবার চমকে উঠলেন, কিছু বললেন না। মিসেস রায় বেশ মন দিয়ে মোহনদাসকে দেখলেন, একটু পরে আবার বললেন, অবশ্যই এরকম কিছু মনে করাটাও আজগুবি। ওই ভূত টুত, অশরীরী আত্মা, এসব আমি মানি না। আর সত্যিই যদি সেটাই কারণ মনে করেন, তাতে আমার অসুবিধে নেই। তবে মুশকিল কি জানেন, আমার কাজের লোকজনরাও থাকবে তো, ওরা এসব আবার আজগুবি ব্যাপারে খুব বিশ্বাস করে, একটুতে ভয় পেয়ে যায়। তাই এটা ঠিক কোন ধরনের হানাবাড়ি সে যদি একটু খোলসা করে বলে দেন, তাহলে আবার খুব সুবিধে হয়। আমি সত্যি কিছু জানি না, দালাল ভদ্রলোক তুতলে তুতলে বললেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি সবটাই জানেন। ভদ্রমহিলা খুব শান্ত গলায় বললেন, দেখুন, বাড়িটার সম্পর্কে সবকিছু না জেনে আমি এটা নিতে পারবো না। তাই বলে ফেলুন, ঘটনাটা ঠিক কি ঘটেছিল। খুনের ব্যাপারটা পার আছে নিশ্চয়ই? না না, মোহনদাস আঁতকে উঠলেন। এরকম সম্ভ্রান্ত এলাকায় এরকম সম্ভ্রান্ত একটা বাড়ির ওপরে এই ধরনের বদনাম চাপিয়ে দেওয়া? না ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার নেই। তবে একটা বাচ্চাটা এই বাড়িতে মরে গেছিল। একটা বাচ্চা? আগে হ্যাঁ। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আবার ভদ্রলোক অনিচ্ছা সত্ত্বেও বলে যেতে লাগলেন, সব কথা আমার জানা নেই, অনেকে এই নিয়ে অনেক রকম কথাই বলে। তবে যতটুকু আমি বুঝতে পেরেছি, 30 বছর আগে উইলিয়াম নামে এক ভদ্রলোক এই 19 নম্বর বাড়িটা ভাড়া নিয়েছিলেন। উনি কি করতেন তো আমার জানা নেই, এমনকি কারোরই জানা নেই। চাকর মাকড় ছিল না ওর, বন্ধু বান্ধবও ছিল না কেউ। দিনের বেলা সাধারণত বাড়ি থেকে বেরোতেন না। ওর একটি বাচ্চা ছিল, ছেলে। এখানে আসার পর, তা প্রায় মাস 2 পর, একবার লন্ডনে গেছিলেন তিনি। শহরে পা রাখার সঙ্গে সঙ্গে অনেকেই ওকে চিনে ফেলল। পুলিশ নাকি ওকে খুঁজছিল। কিছু একটা গুরুতর অভিযোগ ছিল ওর নামে। কিছু তো ছিলই, গুরুতর কিছুই, কিন্তু আমি ঠিক জানি না। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই উনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে ফেললেন। বাচ্চাটা নাকি এই বাড়িতে একা একা ছিল। ভদ্রলোক বাচ্চাটার জন্য বেশ কয়েকদিনের খাবারের বন্দোবস্ত করে রেখে গিয়েছিলেন। সেই খাবার শেষ হওয়ার পর বাচ্চাটা বাবার ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে, দিনের পর দিন। বাবা হয়তো তাকে বলে গেছিলেন যে সে যেন কখনো বাড়ি থেকে বাইরে না বের হয়। বাবার কথা অমান্য করবার সাহস তার ছিল না। প্রতিবেশীরা জানতেনই না যে তার বাবা বাড়িতে নেই। বেচারা একা একা আছে। তার কান্না শুনতে পেতেন ওরা। একলা থাকতে থাকতে বাচ্চাটা আর সহ্য করতে পারছিল না। মোহনদাস থামলেন, তারপর আবার বলতে লাগলেন, বাচ্চাটা মনে হয় উপোস করে থাকতে থাকতে একদিন মরেই গেল। এমন ভাবে বললেন যেন খুব জোরে বৃষ্টি পড়ছিল। তার মানে ওই বাচ্চা ছেলের ভূতটাই এই বাড়িতে ঘোরাফেরা করে, তাই তো? মিসেস রায় বললেন, না না, তেমন গুরুতর কিছু হয়নি কখনো। মোহনদাস তাড়াতাড়ি কৈফিয়ত দিলেন, কারো কথা শোনা যায়নি, কাউকে দেখতে পাওয়াও যায়নি, লোকেও তেমন কিছু বলেনি। কেবল একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে মাঝে মাঝে, ওই। মিসেস রায় আস্তে আস্তে সদর দরজার দিকে এগোলেন। বাড়িটা আমার পছন্দ হয়েছে। এত কম ভাড়ায় এত ভালো বাড়ি আর পাওয়া যাবে না। ঠিক আছে, একটু ভেবে আপনাকে নেব বা নেব না পাকা কথা জানিয়ে দেব। বাড়িটা দেখে বেশ দারুণ হবে বলে মনে হয়, তাই না বাপি? মিসেস রায় বেশ তৃপ্তির সঙ্গে থাকার নতুন জায়গার দিকে তাকালেন। ঝলমলে কার্পেট পাতা হয়েছে, সুন্দর আসবাবপত্র দিয়ে বাড়িটা সাজিয়ে তোলা হয়েছে। সেই বিষণ্ণ আলো আঁধারি ব্যাপারটাই আর নেই। কথাটা যাকে বললেন বৃদ্ধ একজন মানুষ তিনি। কৃশ, একটু সামনের দিকে ঝুঁকে গেছেন,
হাবভাবটা একটু যেন দুর্গেয়। উপেনবাবুর চেহারা দেখে ওকে মিসেস রায়ের বাবা বলে চেনা দুষ্কর। মেয়ের মতো বাস্তব বুদ্ধি আর চালাক চতুর ভাবটা একেবারেই নেই। তবে ওর চোখ দুটো বেশ স্বপ্নালু। ঠিকই বলেছিস, ভদ্রলোক হেসে বলল। কেউ দেখে আন্দাজ করতে পারবে না যে এটা আসলে একটা হানাবাড়ি ছিল। না বাপি, ওসব আজগুবি কথা একদম বলো না। তার উপর আজ আবার এই বাড়িতে আমাদের একেবারে প্রথম দিন। উপেনবাবু মৃদু হাসলেন। ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে ভূত বলে কিছু হয় না, এই কথাটা না হয় আমরা মেনে নিই। আর আরেকটা কথা বাপি, মিসেস রায় বলে চললেন, জিকোর সামনে কিন্তু এসব নিয়ে একটাও কথা নয়। ছেলেটা এত কল্পনাপ্রবণ। জিকো হচ্ছে মিসেস রায়ের শিশুপুত্র। উপেনবাবু, ওর বিধবা মেয়ে আর জিওফ্রে, সংসার বলতে এই তিনজনকে নিয়েই। বৃষ্টি নামল। জানলার শার্সিতে টাপুর টুপুর আওয়াজ করে জল ঝরতে লাগলো। একবার ভালো করে শোন, উপেনবাবু বলে উঠলেন। অনেকটা শিশুর পায়ের আওয়াজ বলে মনে হচ্ছে না? না বাপি, বৃষ্টির আওয়াজ বলেই মনে হচ্ছে। মিসেস রায় একটু হেসে বললেন। না রে মা, ভীষণ পায়ে চলার শব্দের মতোই লাগছে। কান পেতে শুনতে শুনতে বলে উঠলেন। মিসেস রায় খুব জোরে জোরে হেসে উঠলেন এবার। ওই দেখো, জিকো একতলাতেই আসছে। উপেনবাবুকেও বাধ্য হয়ে হাসতেই হলো। ওরা হল ঘরে বসে চা খাচ্ছিলেন। উপেনবাবু সিঁড়ির দিকে পেছন ফিরে বসেছিলেন। চেয়ারের দিকে মুখ করে বসবার জন্য চেয়ারটা ঘুরিয়ে নিলেন। শিশু জিওফ্রে সিঁড়ি বেয়ে নিচে নামছে, তবে খুব ধীরে ধীরে, শান্তভাবে। সব বাচ্চাই অচেনা জায়গায় এলে একটু একটু ভয়ে ভয়ে থাকে। পালিশ করা ওক কাঠের সিঁড়ি, কার্পেট পাতা হয়নি। নিচে এসে মায়ের কোল ঘেঁষে দাঁড়ালো। উপেনবাবু সামান্য চমকে উঠলেন। বাচ্চাটা যখন মেঝে পেরিয়ে আসছিল, উনি পরিষ্কার আর একজন শিশুর পায়ের আওয়াজও শুনতে পেলেন, যেন জিওফ্রের পেছন পেছন আসছে। মনে হয় খুব কষ্ট করে পা দুটো ঘষতে ঘষতে টানছে। ভদ্রলোক অবিশ্বাস্য ভঙ্গিতে কাঁধ ঝাঁকালেন। বৃষ্টি পড়ছে মনে হয়। মনে মনে নিজেকে স্তোক দিলেন। আমি স্পঞ্জ কেক খুঁজছিলাম মা, চিকো বলে উঠল। মনে হলো কিছু একটা ব্যাপারে এতই খুশি হয়েছে যে নিচে আসতে তার ইচ্ছেই হচ্ছিল না। ওর মা তৎক্ষণাৎ ওকে স্পঞ্জ কেক এনে দিলেন। আচ্ছা, নতুন জায়গাটা কেমন লাগছে বলতো বাবু সোনা? জিজ্ঞাসা করলেন। ভীষণ ভালো লাগছে মা, হাসি হাসি মুখ করে জিকো বলল। এতটা, এই এতটা, খুব ভালো লাগছে। তার কথা শুনে বোঝা গেল যে বাড়িটা তার খুবই ভালো লেগেছে। তারপর আর কোনো কথা না বলে সে চুপ করে দাঁড়িয়ে রইল। মনে হলো কাউকে লুকিয়ে কেকটা খেয়ে ফেলতে চাইছে। স্পঞ্জ কেকটা তাড়াতাড়ি খেয়ে ফেলার পর আবার ওর মুখ থেকে কথার খই ফুটতে লাগলো। মা জানো তো, এখানে একটা চিলেকোঠা আছে, গীতা বলছিল। আচ্ছা মা, একবার ওখানে যেতে পারি? নিশ্চয়ই একটা গুপ্ত দরজা থাকবে ওখানে। গীতা অবশ্য বলছিল সেরকম কিছু নাকি নেই। আমার মন বলছে থাকতেই হবে। তারপর খুব উচ্ছ্বাসের সঙ্গে বলল, আমি জানি ওখানে অনেক পাইপ থাকবে, জলের পাইপ থাকবে। আমি ওখানে গিয়ে একটু খেলতে পারি? একবার গিয়ে জল ফোটানোর পাইপগুলো দেখে আসি না মা? শেষের কথাগুলো এমন উচ্ছ্বাসের সঙ্গে বলল, ওর দাদুর মনে হলো বাচ্চারা কত না কল্পনা প্রবণ হয়, নিজে নিজে কত কিছু কল্পনা করে নেয় আর খুশি হয়ে যায়। ঠিক আছে, কাল আমরা চিলেকোঠাটা ঘুরে দেখবো সোনা, মিসেস রায় বললেন। যাও না, গিয়ে তোমার বিল্ডিং ব্লকটা নিয়ে এসো। একটা চমৎকার বাড়ি বা একটা ইঞ্জিন বানিয়ে ফেলতে পারবে। বালি বানাতে চাই না। বালি নয়, বাড়ি। আচ্ছা, বাড়ি কিংবা ইঞ্জিন কিছুই বানাতে ইচ্ছে করছে না? তুমি একটা জল গরম করবার বয়লারও বানিয়ে ফেলতে পারো। ওর দাদু পরামর্শ দিলেন। এই কথাটা জিকোর পছন্দ হল। পাইপ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, একটা পাইপ দিয়ে। বিল্ডিং ব্লকের বাক্সটা আনবার জন্য জিওফ্রে দৌড় লাগালো। বৃষ্টিটা তখনও থামেনি। উপেনবাবু কান পেতে শুনতে লাগলেন।
বৃষ্টি পড়ার শব্দই হবে। কেন কে জানে, ওর কিন্তু পায়ে চলার আওয়াজের মতোই মনে হচ্ছে। সেদিন রাতে অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি ঘুমের মধ্যে। স্বপ্নে দেখলেন এক শহরের পথ ধরে উনি হেঁটে যাচ্ছেন। মনে হলো বিশাল একটা শহর, তবে সেই শহরে সবাই কিন্তু শিশু, যেন শিশুদেরই এক শহর। প্রাপ্তবয়স্ক মানুষ একজনও নেই, সবাই শিশু, শুধু শিশুরা ভিড় করে আছে। স্বপ্নে দেখলেন সব শিশু কাঁদতে কাঁদতে অপরিচিত এক আগন্তুকের দিকে ছুটে গেল। ওরা জিজ্ঞাসা করতে লাগলো, ওকে নিয়ে এসেছো তুমি? মনে হলো সেই আগন্তুক যেন ঠিকই বুঝতে পারছেন ওরা কার কথা জিজ্ঞেস করছে। বিষণ্ণ মুখে তিনি মাথা নাড়লেন। ওকে এরকম বিষণ্ণভাবে মাথা নাড়তে দেখে বাচ্চারা কাঁদতে কাঁদতে ওর কাছ থেকে চলে গেল। হাউ হাউ করে কাঁদতে লাগলো সব কটা বাচ্চাই। ধীরে ধীরে শহরটা আর শিশুরা সব হারিয়ে গেল। ঘুম ভেঙে দেখলেন তিনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু সেই হাউ হাউ কান্নাটা যেন এখনো তিনি শুনতে পাচ্ছেন। একেবারে জেগে গেছেন এখন, তবু কান্নার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন। মনে পড়ল চিকো নিচের তলার এখানটাতেই ঘুমোচ্ছে, আর কান্না ভেসে আসছে উপরের তলা থেকে। বিছানায় উঠে বসে একটা দেশলাই কাঠি জ্বালালেন। কান্নার আওয়াজটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। পরের দিন সকালে উপেনবাবু তাঁর মেয়েকে আগের রাতের স্বপ্ন আর তারপর কি কি ঘটেছিল সেসব আর বললেন না। ভাবলেন সেই স্বপ্ন আর পরের ঘটনাগুলো নেহাতি তাঁর মনের ভুল। আসলে চিমনির ভেতর দিয়ে বাতাস পাওয়ার শব্দ শুনে তিনি হয়তো এসব উদ্ভট কল্পনা করছেন। পুরোটাই কল্পনা। দিনের বেলাতেও সেই একই ধরনের শব্দ শুনতে পেলেন বেশ কয়েকবার। সবই তাঁর শোনার ভুল, সেও মেনে নিলেন। কিন্তু শব্দটা কি অদ্ভুত, যেন একেবারে ফোঁপানো কান্না, অবিকল সেরকমই শোনাচ্ছে। একেবারে অন্যরকম এক শব্দ, ভাঙা ভাঙা ফোঁপানির শব্দ। আর এই শুনতে পারার অনুভূতিটা যে একমাত্র ওঁরই হয়েছে তা নয়। গৃহপরিচারিকার পার্লারের পরিচারিকার কাছে অভিযোগ করে এসব কথা বলেছে, সেসব তিনি শুনে ফেলেছেন। গৃহপরিচারিকা বলেছে, জিকো এই যে এত কান্নাকাটি করলো, তাও ওর নার্স ওকে সান্ত্বনা দিল না। নির্ঘাত মাস্টার জিকোকে সে একটুও ভালোবাসে না। অথচ উপেনবাবু নিজের চোখে দেখেছেন ব্রেকফাস্টের সময় জিকো খুব হাসি খুশি মুখেই দোতলা থেকে নেমে এলো। উপেনবাবুর দৃঢ় বিশ্বাস যে জিকো কাঁদেনি, ওটা অন্য কোনো বাচ্চার কান্না। পা ঘষতে ঘষতে হেঁটে আসাতে বেচারার এত কষ্ট হচ্ছে যে ও কেঁদে ফেলছে। বেশ কয়েকবার এমন শব্দ শুনতে পেয়ে তিনি বেশ চমকে গেছেন। একমাত্র মিসেস রাই কোনো রকম আওয়াজ শুনতে পাননি। বোধহয় অন্য কোনো জগৎ থেকে ভেসে আসা শব্দ শোনার জন্য ওর শ্রবণ শক্তি এখনো প্রস্তুত নয়। তবে একদিন তিনিও খুব অবাক হলেন। মা, জিকো একটু করুণ স্বরে বলে উঠল, তুমি যদি আমাকে ওই বাচ্চাটার সঙ্গে খেলতে দিতে খুব ভালো লাগতো। মিসেস রায় চেয়ারে বসে লেখার টেবিলে খাতা খুলে কিছু একটা লিখছিলেন। হেসে মুখ তুলে ওর দিকে তাকালেন। কোন বাচ্চার কথা বলছো সোনা? ওর নাম তো জানি না। চিলেকোঠার ঘরটাতে ও থাকে, মেঝেয় শুতে হয় বলে খুব কাঁদছিল। আমাকে দেখতে পেয়েই পালিয়ে গেল। ছেলেটা খুব লাজুক, আমার মতো বড় হয়নি তো তাই। জানো তো মা, আমি যখন নার্সারিতে খেলছিলাম দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে ও আমার খেলা দেখছিল। ও না ভীষণ একলা, একজনও বন্ধু নেই ওর। মনে হচ্ছিল ও আমার সঙ্গে খেলতে চাইছে। আমি ওকে ডাকলাম, বললাম একটা ইঞ্জিন মানা দেখি। ও কোনো কথা বলল না। চকলেটগুলো কিন্তু ঠিক দেখতে পেয়েছিল, কিন্তু মনে হয় ওর মা ওকে ধরতে মানা করেছে। কথা বলতে বলতে জিকোর গলা বিষণ্ণ হয়ে যাচ্ছিল। আমি গীতার কাছে জানতে চাইলাম, কে ওই বাচ্চাটা? বললাম আমি ওর সঙ্গে খেলতে চাই। গীতা বলল এ বাড়িতে আর নাকি একটাও বাচ্চা ছেলে নেই। সে বলল আমি যেন দুষ্টুমি করে বানিয়ে বানিয়ে কিছু না বলি। আমি কিন্তু গীতাকে একটুও ভালোবাসি না। উত্তেজিত হয়ে মিসেস রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। গীতা তো ঠিক কথাই বলেছে, আর কোনো বাচ্চা ছেলে তো এই বাড়িতে নেই। না মা,
আমি নিজের চোখে ওকে দেখলাম। প্লিজ মা, আমাকে ওর সঙ্গে খেলতে দাও। ও এত একা না, কি বলবো, সব সময় মন খারাপ করে থাকে। কাল আমি ওর সঙ্গে ঠিক খেলবো, ওর মনটা ভালো হয়ে যাবে। মিসেস রায় আরো কিছু বলতে যাচ্ছিলেন, উপেনবাবু ঘাড় নেড়ে বারণ করলেন। মিষ্টি করে জিকোকে ডেকে বললেন, ওই ছোট ছেলেটা সত্যি একলা, তুমি অবশ্যই ওকে সান্ত্বনা দিতে পারো, তবে তোমাকে নিজেই একটা ধাঁধার জবাব খুঁজে বের করতে হবে। তুমি কি সত্যি ওকে দেখতে পাচ্ছ? আসলে আমি তো অনেক বড় হয়ে গেছি, তাই আমার আর একা লাগে না, আমি নিজে থেকেই সব বুঝতে পারি। হ্যাঁ ঠিকই, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তাই তুমি সব কিছু বুঝতে পারো। জিকো ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে মিসেস রায় বাবার দিকে তাকালেন। খুবই অধৈর্য দেখাচ্ছে ওকে। বাপি, এসব তো একদম আজগুবি কথা। কাজের লোকরা হাবিজাবি যেসব কথা বলবে, সেগুলো ওকে বিশ্বাস করার জন্য উৎসাহ দেব কেন? একজন কাজের লোকও জিকোকে এই ধরনের কথা বলেনি, খুব শান্ত গলায় বললেন উপেনবাবু। জিকো নিজের চোখেই দেখেছে সবকিছু। আমি অবশ্য দেখতে পাইনি, কিন্তু সবটাই শুনেছি। তুমিও সব আজগুবি কথা বলছো? তাহলে আমিই বা দেখিনি কেন, বা শুনতে তো পেতাম। উপেনবাবু খুব ক্লান্তভাবে হাসলেন, কিন্তু কোনো কিছু বললেন না। কি হলো বাপি? মেয়ে আবার জেদ করে বলে উঠলেন। বললে কেন জিকোকে যে ও সান্ত্বনা দিতে পারবে? কি অসম্ভব সব কথা বলে গেল। বৃদ্ধ মানুষটি মেয়ের দিকে তাকিয়ে মনে মনে কিছু চিন্তা করতে লাগলেন। অসম্ভব বলছিস? অসম্ভব বলছিস কেন? উনি বললেন, ওমর খৈয়ামের রুবাইতটা মনে নেই তোর? পথ দেখিয়ে নিয়ে যায় কোন সে আলো, শিশুরা যখন অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে, সরল বিশ্বাস ছাড়া আর কি হতে পারে? স্বর্গ থেকে কথাই তো বলা হয়। এই সরল বিশ্বাস জিওফ্রের মধ্যেই তো আছে মা, সব শিশুরই থাকে। আমরা যারা বড় হয়ে যাই, এই সরল বিশ্বাসটুকু হারিয়ে ফেলি। আমরা এই বিশ্বাসটুকু ছুঁড়ে ফেলে দিই। তারপর যখন অনেক বুড়ো হয়ে যাই, সরল বিশ্বাসের একটা আভাস আবার আমাদের মধ্যে ফিরে আসে। তবে জোরালো আলোটা একমাত্র শৈশবেই পথ দেখাতে পারে। তাই আমার মনে হয় জিওফ্রেই ওকে সান্ত্বনা দিতে পারবে। কি যে বলতে চাও কিছুই বুঝতে পারলাম না। হীন কণ্ঠে মিসেস রায় বললেন, আমিও কি চাই কিছু বুঝতে পেরেছি। উপেনবাবু বললেন, ওই বাচ্চাটা আটকে পড়ে আছে এই বাড়িতে, ও মুক্তি পেতে চায়, কিন্তু কিভাবে? কথাটা ভাবলেই শিউরে উঠছি, মনটা খারাপ হয়ে যাচ্ছে। একরত্তি একটা বাচ্চা। যেদিন বাবার মেয়ের মধ্যে এসব কথাবার্তা হলো, তারপর মাসখানেক আরো কেটে গেছে। জিওফ্রে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল একদিন। পূব দিক থেকে কিছুদিন ধরে খুব ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে। জিওফ্রের সহ্য হয়নি। ডাক্তার গম্ভীর বুকে বললেন ব্যাপারটা মোটেই ওর ভালো ঠেকছে না। উপেনবাবুকে আরো খোলসা করে বললেন, জানিয়ে দিলেন যে জিওফ্রের সেরে ওঠার আশা খুব ক্ষীণ। বাচ্চারা ভালো হয়ে উঠবে কিনা বুঝতে পারছি না, ফুসফুসে কফ জমে গেছে, অনেকদিন থেকেই জমছে। জিওফ্রের শুশ্রূষা করতে করতে মিসেস রায় প্রথমবার আরো একটি বাচ্চার অদৃশ্য উপস্থিতি টের পেলেন। প্রথম প্রথম মনে করতেন হাওয়ার আওয়াজ শুনছেন, তবে আস্তে আস্তে হাওয়ার আওয়াজ আর ফোঁপানোর আওয়াজ আলাদা করতে পারলেন। যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে যেত, ফোঁপানোর আওয়াজ শুনতে পেতেন। নিস্তেজ, আশাহীন, হৃদয় বিদারক। দিন দিন জিকো আরো রুগ্ন হয়ে পড়ল, দুর্বল হয়ে গেল, আরো অসুস্থ দেখাতো ওকে। বিকারের মধ্যে একটা ছোট ছেলের কথা সে বারবার বলতে থাকতো। আমি ওকে সাহায্য করতে চাই, ওকে বাইরে বেরিয়ে আসবার জন্য সাহায্য করতে চাই, সে কাঁদতে কাঁদতে বলতে থাকতো। প্রলাপ বকতে বকতে একদিন একেবারে সে ঝিমিয়ে পড়ল, নিঃসাড়ে শুয়ে থাকতো, কথা বলতে পারতো না। শ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে উঠল, তারপর অচেতন হয়ে পড়ল।
শুধু অবস্থার দিকে নজর রাখা আর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না তার জন্য। তারপর সেই রাতটা এলো, নিস্তব্ধ, শুনশান, কোথাও একটু বাতাসের আওয়াজও নেই। ছেলেটা একবার ছটফট করে উঠল, চোখ মেলে তাকালো। তার দৃষ্টি মাকে ছেড়ে দরজার বাইরে গিয়ে দূরে মিলিয়ে গেল। কিছু যেন একটা বলবার চেষ্টা করছে। তার মা ঝুঁকে পড়ে কথাগুলো শুনবার চেষ্টা করলেন। আমি আসছি রে, এক্ষুনি চলে আসছি তোর কাছে, চিন্তা করিস না। ফিসফিস করে কথা বলতে বলতে সে জ্ঞান হারিয়ে ফেলল। সহসা তার মা রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। ঘরের অন্যদিকে নিজের বাবার কাছে চলে এলেন সান্ত্বনা পাওয়ার জন্য। দূরে কোথাও থেকে যেন সেই অন্য বাচ্চাটার উচ্ছ্বাস মেশানো হাসি ভেসে এলো। হাসি খুশি মাখানো বিজয়ী হাসির প্রতিধ্বনিতে ঘর ভরে গেল। ভয় করছে বাপি, আমার খুব ভয় করছে বাপি, হাহাকার করে বললেন ভদ্রমহিলা। ওর বাবা মেয়েকে বুকের কাছে টেনে নিলেন। হঠাৎ ঝোড়ো হাওয়া এলো। ওরা দুজনেই সতর্ক হয়ে পড়লেন। তবে হাওয়াটা বেশিক্ষণ থাকলো না। একটু পর আবার আগের মতোই মৃদু বাতাস বইতে লাগলো। আগের মতন জোরে জোরে হাসির শব্দটা আর শোনা যাচ্ছে না। তবে খুব হালকা একটা শব্দ দুজনেই শুনতে পেলেন। খুব হালকা শব্দ, প্রায় না শুনতে পাওয়ার মতোই। আস্তে আস্তে শব্দটা শুনতে পাওয়া যাচ্ছে। পায়ে চলার শব্দ। কে যেন পা ফেলে ফেলে ওই ঘর থেকে বেরিয়ে গেল। টাপুর টুপুর, টাপুর টুপুর, দুটো বাচ্চার পায়ের শব্দ। একটা শব্দ সেই আগের মতন পা টেনে টেনে হাঁটার শব্দ। তার সঙ্গে আরো এক জোড়া পায়ের শব্দ শোনা যাচ্ছে, হালকা, কিন্তু প্রথমটার চাইতে একটু দ্রুত। যেন দুটো বাচ্চা একসঙ্গে দরজা দিয়ে বেরিয়ে গেল। তারপর সিঁড়ি বেয়ে আরো নিচে যাওয়ার আওয়াজ, আরো নিচে, আরো আরো নিচে, টাপুর টুপুর শব্দ। দুজোড়া অদৃশ্য পায়ের বেরিয়ে যাওয়ার শব্দ। দুজন শিশুর একসঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার শব্দ। মিসেস রায় পাগলের মতন চোখ তুলে চাইলেন। দুটো বাচ্চা ছিল, দুজোড়া পায়ের শব্দ। আতঙ্কে বিহ্বল হয়ে উনি খাটটার দিকে ছুটে গেলেন। ওর বাবা নরম হাতে মেয়েকে চেপে ধরলেন। দরজার বাইরের দিকে হাত তুলে দেখালেন। টাপুর টুপুর, টাপুর টুপুর। আওয়াজটা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। তারপর আর কোনো শব্দ শোনা গেল না। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।